সালাম। সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বাংলাদেশ সহ বাংলাদেশের নিকটবর্তী রাষ্ট্রগুলাতে, যেমন আমাদের পাকিস্তান, আফগানিস্তান, এটা ছাড়া ইরান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেটা হয়েছে যে শেয়ার বাজারে কিন্তু শেয়ারের দাম কমতেছে। তো যারাই শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, অথবা এখন পর্যন্ত প্রপার অথেন্টিক সোর্স বা তথ্য নাই, যখন আপনি দেখবেন যে আসলে যেইটার মধ্যেই যান সব কিন্তু লালে লাল, তার মানে দাম কম কিন্তু কমছে। তো আমরা প্রথমেই বলছি, যদি আপনি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হন, যত দাম কমবে আপনার জন্য কিন্তু তত ভালো। যেমন আমরা যদি দেখি যে আজকের বাজারে বাংলাদেশের যে সূচক ঢাকা শেয়ার বাজারে, এটা প্রায় 138 পয়েন্ট কিন্তু কমছে। আর এটা সবাই আমরা ধারণাই করছি। এটা ছাড়া যারা দুবাইয়ের শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন জানেন, কালকে যখন বাজারটা খুলবে মোটামুটি সেখানেও ডাউনফল কিন্তু থাকবে। এখন আপনি কোন শেয়ারটা কিনবেন, দেখেন যে এখানে যেই শেয়ারটার মধ্যেই যাচ্ছেন সেটার মধ্যেই কিন্তু লাল, সেটাই কিন্তু লাল। কথাটা হচ্ছে এই জন্য আমরা প্রথমেই বলি যে শেয়ার বাজারে কোনোদিন লস বলে কোনো কথা নেই, দুইটাই লাভ হয়। যদি শেয়ারটা ঊর্ধ্বমুখী থাকে আপনি কিনলে দাম বাড়ে, শেয়ারের দাম যদি নিম্নমুখী হয় তাইলে আপনি যদি কিনেন তখন শেয়ার সংখ্যা আপনার বেশি পান। যেমন ধরেন, একটা শেয়ারের দাম 10 টাকা, এখন ঊর্ধ্বমুখী হওয়ার কারণে যদি সেটা 20 টাকা হয় তাইলে আপনার 10 টাকা লাভ হইল। আর যদি ওই শেয়ারটার দাম 5 টাকা হয় তাইলে আপনি 10 টাকায় দুইটা শেয়ার কিনতে পারতেছেন। তাইলে শেয়ার বাজারে লসের কোনো কথা নাই। এখন কথাটা হচ্ছে আপনার কোম্পানিটা যাতে ভালো হইতে হয়, ফান্ডামেন্টাল কোম্পানি হইতে হয়। এই সমস্ত যে ওয়েবসাইট, এগুলার মধ্যে অনেক কিছু আমরা বুঝি না যে ভাই এখানে কি আছে, স্টক নাও যেমন আছে। তো এই জন্য আপনি ভালো ফান্ডামেন্টাল কোম্পানি আপনাকে খুঁজে বের করতে হবে। তো এটার জন্য অ্যাটলিস্ট কিছু বেসিক শেয়ার বাজার কোম্পানি রিলেটেড নলেজ আপনাদের দরকার, যেটার জন্য কিন্তু আমাদের একটা কোর্স চলমান আছে, চতুর্থ কোর্স মোটামুটি শেষের দিকে। রেকর্ডের ভিডিও আছে, চাইলে আপনারা নিতে পারেন। পঞ্চম কোর্স ইনশাল্লাহ রমজানের পরে আসবে। যেমন ধরেন যে আমরা যদি দেখার চেষ্টা করি আমাদের আজকের বাংলাদেশের শেয়ার বাজারে টোটাল, আমরা 30টা কোম্পানির দাম বাড়ছে, 350টা কোম্পানিরই কিন্তু দাম কমছে, এবং 6টা কোম্পানির দাম অপরিবর্তিত ছিল। এখন এর যদি টোটাল কোম্পানিগুলার ট্রেড ভ্যালু আমরা দেখি, ক্রয় বিক্রয় প্রায় মোটামুটি 775 কোটি টাকার মতো। তো মোটামুটি বলতে পারি যে অন অ্যাভারেজে খারাপ না, ভালোই। এখানে কত হাজার শেয়ার, এখানে মোটামুটি প্রায় বলতে পারেন যে 32 কোটি শেয়ারের লেনদেন কিন্তু হইছে। আর এই লেনদেনগুলো করার জন্য মোটামুটি যদি আমরা দেখি, এখানে প্রায় 20,000-এর উপরে ট্রেড হইছে। মানে আপনি এক ট্রেডে 20টাও কিনতে পারেন, কেউ এক ট্রেডে 1 লক্ষ কিনতে পারে। তো এই জিনিসগুলো এখান থেকে আপনি বুঝতে পারবেন। কিন্তু কথাটা হচ্ছে যে এখন যেটা আমরা বলতেছিলাম যে ভাই কোন শেয়ারটা কিনবেন, যেমন ধরেন যে অনেকেই জিপি নিয়ে অনেকের অনেক রকম টেনশন আছে। আজকে আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। জিপির স্পট ডেট ছিল কালকে, সম্ভবত তার রেকর্ড ডেট, মানে কালকের যদি আমরা দেখি জিপি 3 তারিখে তার রেকর্ড ডেট। রেকর্ড ডেট মানে ওই তারিখে যদি শেয়ারটা আপনার কাছে থাকে তাহলে যেটা হবে, আপনি এর লাভ্যাংশটা পাবেন। 6 মাসের লাভ্যাংশ 10 টাকার মতো সামথিং কিন্তু আপনি পাবেন। তো এই জন্য তারা নিউজের মধ্যে কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে দেখেন, আজকে যে স্পট ট্রেডিং ছিল এবং ব্লক ট্রানজ্যাকশন মানে পাইকারি বাজারে এবং সরাসরি নগদে, উইল অলসো সেটেল অ্যাজ পার স্পট সেটেলমেন্ট সাইকেল বেনিফিট 1-3-2006 থেকে 2-3-2006, অ্যান্ড ট্রেডিং শেয়ার উইল রিমেইন সাসপেন্ড রেকর্ড ডেট, অর্থাৎ কালকেও বিক্রি হবে কিন্তু কথাটা হচ্ছে যে 3 তারিখে বন্ধ থাকবে। এখন এই জিপি শেয়ারটা যারাই কিনেছেন, যদি আমরা দেখি গত 1 বছরে -24%, মানে 100 টাকা যদি আপনি দিতেন 24 টাকা নাই। এখন এটার আপনার অবস্থাটা কি, কিনবেন কিনা? তো নর্মালি জিপির মধ্যে যেটা হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে কোম্পানি ভালো, ফান্ডামেন্টাল ভালো, সবই ভালো। দুইটা তাদের অবনতির দিক। একটা হচ্ছে সরকারের সাথে তাদের প্রায় 12,000 কোটি টাকার একটা ডিসপিউট আছে, যেখানে তারা মোটামুটি যদি আমরা বলি সম্ভবত 2,000 কোটির মতো পরিশোধ করেছে। এটা শুধু জিপিতে না, এটা রবিরও ছিল। মানে এই যে তারা প্রায় 2014 থেকে নিয়ে পরবর্তী 19 সাল পর্যন্ত সিম বিক্রি করা নানা প্রকার ক্ষেত্রে তারা সরকারকে প্রপার ট্যাক্সটা দেয় নাই। তো এটা শুধু গ্রামীণ ফোন না, রবির ক্ষেত্রেও ছিল। দ্বিতীয়ত আরেকটা সমস্যা, যেটা এদের রেভিনিউটা কিছুটা কমে গেছে, অর্থাৎ বিক্রিতে তারা বাড়াইতে পারে নাই। না হলে এদের মালিকানার মাত্র 10% কিন্তু পাবলিকের কাছে, 90%ই কোম্পানির কাছে। আর রবি কোম্পানিটা কিন্তু ডক্টর ইউনুসের না। গ্রামীণ ফোন আর গ্রামীণ যে ব্যাংক এক জিনিস না, এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি।
দুইটা বিদেশি কোম্পানি মিলে এটা চালাচ্ছে, তার মানে 10% মাত্র বাজারে। তো এই জন্য এই শেয়ারটাতে যেটা সেটা হচ্ছে যে আপনি যদি দীর্ঘমেয়াদী ইনভেস্টর হন, যদি আপনার আগামী 10, 15, 20 বছর বাজারে থাকার ইচ্ছা থাকে, তাহলে পারলে এখনই আপনার সুযোগ, যত পারেন এর শেয়ার সংখ্যা আপনি বাড়াবেন। এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা স্বল্প মেয়াদী চিন্তা করি। তাহলে জিপির ক্ষেত্রে দুইটা সমস্যা আমরা বলে দিলাম, এর বাইরে অন্য কোনো আপাতত সমস্যা নাই। একটা হচ্ছে সরকারের সাথে তার রেভিনিউ ডিসপিউট, যেটা এয়ারটেলেরও, যেটা আমাদের রবিরও কিন্তু আছে। তো আসলে তারা ওই টাকাটা একসাথে দিবে না, যদিও হেরে যায় তারা হয়তো কিস্তিতে পরিশোধ করবে, ওই জন্য টেনশনের কারণ নাই। আর শুধু জিপির রেভিনিউ কমে নাই, রবিরও কিন্তু কমছে। যদিও রবির ক্ষেত্রে রবি একটু কি করছে, যে গ্রোথ দেখাচ্ছে, কিন্তু রবিতে আপাতত আপনার বিনিয়োগ করার মতো যোগ্য না। তাহলে এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে অনেকে যেটা বলবেন যে ভাই ওয়ালটনটা, তো ওয়ালটনটা দেখেন, আমরা অনেকেই যেটা ছিল আমাদের, যখন দাম আরো কম ছিল 375 টাকার মধ্যে ছিল, তখনও কিন্তু আমরা নেই নানা প্রকার সমস্যায় জর্জরিত ছিলাম। এখন প্রায় 425 টাকা, 16 টাকার মতো চলতেছে। তো আপাতত আপনার না নেওয়াটাই ভালো, অপেক্ষা করেন। ব্যাংকিং সেক্টরগুলো যদি আমরা সরি, ব্যাংক এশিয়াতে যে ভালো দিকটা, যার জন্য সব শেয়ারের দাম কমলেও ব্যাংক এশিয়ার দাম কিন্তু বাড়ছে, এর কারণটা হচ্ছে ব্যাংক এশিয়া ব্যাংক আলফালাকে অধিগ্রহণ করতেছে। তো ওইটা একটা তার ভালো সংবাদ। ব্যাংক এশিয়া তার এনপিএ, নন পারফর্মিং যে অ্যাসেট আছে, মানে লোন আছে, এটা 5% নিয়ে এসেছে, এটা তার ভালো দিক। ব্যাংক এশিয়া সিকিউরিটিজের মধ্যে প্রায় 12,000 কোটি টাকার মতো বিনিয়োগ করেছে, এটা তার ভালো দিক। যদিও গত 1 বছরেও কিন্তু তার শেয়ারের দাম প্রায় মোটামুটি যদি আমরা বলি 46% বাড়ছে। এই ভালো নিউজগুলোর কারণে এই খারাপ মার্কেটেও ব্যাংকের শেয়ার কিন্তু দামটা বাড়ছে। আর যেহেতু এটা মোটামুটি কোয়ালিটিটা ভালো আসছে, আপনি ব্যাংকের শেয়ারটা কিন্তু চাইলে নিতে পারেন, খারাপ কিন্তু না। এরপরে যেমন আমাদের সিটি ব্যাংক আছে, তো সিটি ব্যাংকের ক্ষেত্রেও যেটা বলি, যদিও তার সর্বোচ্চ হাইয়ের মধ্যে চলতেছে, কিন্তু তারপরেও একটা জিনিস মনে রাখবেন, গত 2 বছর যাবৎ বাংলাদেশের শেয়ার বাজারে কোম্পানিগুলার মুনাফা বাড়লেও শেয়ারের দাম অতটা বাড়ে নাই। তো এই জন্য দেখেন যে আমাদের যে সিটি ব্যাংক আছে, আপনি সিটি ব্যাংকের এখন সর্বোচ্চ হাইয়ে থাকলেও 1 বছরে 56% পর্যন্ত বৃদ্ধি পাইছে। তার 52 সপ্তাহ ম্যাক্সিমাম হচ্ছে কত, 33 টাকা 5 পয়সা। এখন 33 টাকাই ছিল, কিন্তু আজকে বাজারে কমছে। তো এই কমের মধ্যে আপনি এন্ট্রি নিতে পারেন ধীরে ধীরে, চাইলে কিন্তু আপনি নিতে পারেন। তো এর জন্য আমরা বলবো যে এই যে এক একটা ব্যাংকে বা এক একটা শেয়ারকে আপনি বুঝে তারপরে বিনিয়োগ করতে হবে। আপনি যদি না বুঝে শুধু কারো কথায় যেখানে সেখানে বিনিয়োগ করে দেন, তখন কিন্তু আপনি টেনশনে থাকবেন যে এখন আমি কি করব, এটা এরকম হইলো, ওইটা এরকম হইলো। তাহলে এই সমস্ত কাজ করা যাবে না, আপনাকে ওই কোম্পানিটা বুঝতে হবে যে কোম্পানিটা কি করে, লাভ কেমন। আর এই জিনিসগুলো বোঝার জন্য আপনার কিছু বেসিক নলেজ দরকার। তো আমাদের কোর্সে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি, যারাই আমাদের কোর্সগুলো করেছেন উপকৃত হয়েছেন। এখন কালকের বাজারে আপনি করবেনটা কি, দেখেন কালকের বাজারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ধীরে ধীরে এন্ট্রি নিতে পারেন। কালকের বাজারেও কিছুটা নিম্নমুখে কিন্তু থাকবে। তো এই জন্য আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে, যদি আরো দেখেন যে শেয়ারের দাম কমছে, আপনি কিন্তু এন্ট্রিটা নেওয়া শুরু করতে পারেন, তবে ভালো ফান্ডামেন্টাল কোম্পানি। যেমন আজকে আমরা গ্রামীণ ফোনটা বললাম, ব্যাংক এশিয়াটা বললাম, ওয়ালটনটা আমরা বললাম। আপনি কিন্তু দামটা যদি আপনার সহনীয় পর্যায়ের মধ্যে আপনার মনে হয়, আপনি দীর্ঘমেয়াদের জন্য নিতে পারেন। ট্রেডিং করার জন্য জিনিসটা ভিন্ন, তার অনুভূতি বলেন, প্রস্তুতি বলেন, সেটা ভিন্ন জিনিস। তো এই জন্য শেয়ারের দাম বাড়লেও আপনি কিনতে থাকেন, কমলেও কিনতে থাকেন। কমলে শেয়ারের সংখ্যা বেশি পাবেন, বাড়লে আপনার ক্যাপিটাল গেইন হচ্ছে, লস তো আপনার নাই। তো এই জন্য শেয়ার বাজারে লস বলে কিছু নাই, এগুলো বংশ পরস্পরে কাজ করবে, আপনাকে সুবিধা দিবে, বেনিফিট দিবে। আসসালামু আলাইকুম।